এই নেই নাকি ফার্স্ট থেকেই বাকি? স্যার পুরোটাই বাকি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার। আচ্ছা, এই দুইটা চ্যাপ্টারই মোটামুটি ধরেন আমি ক্লাসের মধ্যে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। আমি এগুলো জাস্ট স্লাইড আকারে আপনাদের বোঝার জন্য করে দেওয়া আর কি। সো যেমন ধরেন আমরা শুরু করছি চ্যাপ্টার 7 এ বিজনেস প্ল্যান দিয়ে। সো বিজনেস প্ল্যান প্রপোজাল মোটামুটি আপনারা করার সময় বুঝে গেছেন প্রেজেন্টেশন করার সময় বা প্রিপারেশন করার সময়, আর আমি ছকও দিয়ে দিয়েছি কিভাবে করতে হবে। তো সেটাই আবার আমরা এখানে একটু আলোচনা করব। বিজনেস প্রপোজালের স্ট্রাকচার কি হবে সেটা ফার্স্টে আসবে টাইটেল পেজ। সো ফার্স্ট অফ অল নেম অফ ইউর বিজনেস প্রপোজাল, দ্য টাইটেল অফ দ্য প্রপোজাল কি হবে, ডেট কখন সাবমিট করছেন, ইওর কন্ট্যাক্ট ডিটেলস বা গ্রুপের কন্ট্যাক্ট ডিটেলস। সো ইটস দ্য টাইটেল পেজ, মানে ফার্স্ট পেজ। যেমন প্রপোজাল টাইটেল হচ্ছে বিজনেস প্রপোজাল ফর ক্যাম্পাস বেসড পিজা আউটলেট এক্সপানশন, এরকম একটা প্রপোজাল টাইটেল থাকবে। প্রপোজাল টাইটেল যে কোনো প্রপোজালে বিজনেস নাম একটা, যেমন এখানে একটা নেম অফ বিজনেস, এটা এক জিনিস, প্রপোজাল টাইটেলটা এক জিনিস, ঠিক আছে? নেম অফ বিজনেস হচ্ছে বিজনেসের নাম। হুম, আর এই প্রপোজাল হচ্ছে পুরো প্রপোজালটা কিসের উপর সেটা। হ্যাঁ, বিজনেস প্রপোজাল ফর ক্যাম্পাস বেসড পিজা আউটলেট এক্সপানশন। তাহলে গেলে ফার্স্ট পেজ, এটা মোটামুটি আপনারা সবাই বুঝেন। নেক্সট হচ্ছে টেবল অফ কন্টেন্ট। আমরা কি কি টপিক রাখবো আমার পুরো বিজনেস প্রপোজালে, সেগুলো দেখা যাচ্ছে না? না স্যার, চলে গেছে। টেবল অফ কন্টেন্টে মেইন যে পয়েন্টগুলো থাকবে সেগুলো এক্সিকিউটিভ সামারি, প্রবলেম সলভিং, প্রপোজ সলিউশন, মার্কেটিং, এগুলো আপনারা আগেই দেখেছেন, আর অ্যাসাইনমেন্ট করতে গিয়েও আপনারা এগুলো দেখেছেন। ফার্স্ট অফ অল, আচ্ছা, শুরুতে অনেকে এক্সিকিউটিভ সামারিটা পরে দেয়, পরে কিন্তু হবে না। এক্সিকিউটিভ সামারি শুড বি বিফোর স্টার্টিং দ্য প্রপোজাল। হ্যাঁ, এক্সিকিউটিভ সামারি দিতে পারেন, অনেক সময় আপনার ইন্ট্রোডাকশনও দেই। হ্যাঁ, ইন্ট্রোডাকশনের আগে যদি আমরা ইন্ট্রোডাকশন যদি দেই, ইন্ট্রোডাকশনের আগে হবে এক্সিকিউটিভ সামারি, ঠিক আছে? এখানে ইন্ট্রোডাকশনটা করে না, ইনকর্পোরেট করে না, ইন্ট্রোডাকশন দিতে পারেন। ইনকর্পোরেশন দিলে ইনকর্পোরেশনের আগে, ইন্ট্রোডাকশনের আগে আপনার আসবে এক্সিকিউটিভ সামারি। হ্যাঁ, এক্সিকিউটিভ সামারি হচ্ছে শর্ট রিভিউ অফ ইউর প্রপোজাল। এটা কিসের উপর প্রপোজাল হবে, হাইলাইট করবেন বিজনেস আইডিয়া। এটা খুব ছোট হবে, হ্যাঁ, এক্সিকিউটিভ সামারি খুব বড় হবে না। এখানে একটু বেশি ছোট দেয়া আছে, এত ছোটও না, আর একটু আর কয়েক লাইন হবে। যেমন এটা একটা বোঝার জন্য, XYZ Solutions is pleased to present this proposal for the development of an AI-powered retail analytics tool. Our solution will help retailers reduce inventory waste and increase profits through real-time customers insights. So it's not a proper executive summary, it is just একটা বোঝার জন্য shortly summarize করে একটা কিছু দেয়া। বাট ইউ হ্যাভ টু মোর ডিটেলস অ্যাবাউট এক্সিকিউটিভ সামারি, আরো কিছু থাকবে আর কি, যে বিজনেসটা কি নিয়ে, হ্যাঁ, বিজনেসটার আউটকাম কি হবে, এরকম আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রবলেম স্টেটমেন্টস। এটাও আপনারা দেখেছেন নিশ্চয়ই, ম্যাক্সিমাম প্রেজেন্টেশনে আমি দেখেছি এভরিওয়ান শোজ প্রবলেম স্টেটমেন্ট। সেটা হচ্ছে আমি কি প্রবলেম সলভ করব। এভরি বিজনেস মাস্ট হ্যাভ a problem to solve। হ্যাঁ, প্রবলেম ছাড়া কোনো বিজনেস হবে না। যেমন ক্ষুধা লাগে বলেই তো খাওয়ার দোকান থাকে। হ্যাঁ, এখন খাওয়ার দোকানের মতো ভ্যারাইটি আছে। ধরেন আপনি কোরিয়ান ফুড খেতে চাচ্ছেন,
তো বাংলাদেশে কোরিয়ান ফুড নাই। তখন একটা প্রবলেম বা গ্যাপ তৈরি হলো। তো আমি একটা চিন্তা করলাম কি, আচ্ছা কোরিয়ান ফুড যদি দেই তাহলে যারা কোরিয়ান ফুড খেতে চায় তারা খেতে পারবে। সো এই যে একটা প্রবলেম আইডেন্টিফাই করা অ্যান্ড দেন ইউ সলভ ইট, দ্যাটস কল্ড প্রবলেম স্টেটমেন্ট। আচ্ছা কেউ কি বলতে পারবেন, কার মিক শোনা যাচ্ছে? আচ্ছা কেউ কি বলতে পারবেন প্রবলেম ছাড়া বিজনেস হয় কিনা? মানে কোনো প্রবলেম নাই বাট স্টিল এটা বিজনেস করা যাবে কিনা? না স্যার। আচ্ছা সব সময় যে প্রবলেম থাকবে এটা আমরা সবাই বলি, এবং সব বিজনেস ইয়েতেও দেখবেন সবাই বলবে প্রবলেম থাকলে প্রবলেমের সলিউশন করতে হবে, প্রবলেম সলভ করতে হবে। বাট এটা ট্রু যে আপনার কি বলে, প্রবলেম ছাড়াও বিজনেস করা যায়। হ্যাঁ, সেটা কিভাবে? প্রবলেম ছাড়া যদি বিজনেস করতে চায়, যেমন ধরেন মোবাইল ফোন দরকার ফোনে কথা বলার জন্য, ঠিক আছে? এবার এবার মোবাইল ফোনটা আপনার ফোন যে কোনো ফোন থাকলে হয়, ঠিক আছে? এবার ধরেন এই মোবাইল ফোনগুলোর মধ্যে, মোবাইল কোম্পানি গুলোর মধ্যে আইফোন অ্যাপল ধরেন আলাদা, ঠিক আছে? কিন্তু আমার রিকোয়ারমেন্টস কি, রিকোয়ারমেন্টস হচ্ছে আহ, ফোনে কথা বলা। বা ধরেন ঘড়ি, ঘড়ির মূল কাজ কি? আপনার ঘড়ি দেখে টাইম দেখবেন। বাট যখনই আপনি ধরেন একটা ব্র্যান্ডের ঘড়ি ধরেন, ধরেন রোলেক্স বা টাইম জোন বা এরকম আরো অনেক কোম্পানি আছে। তো তারা আসলে ঘড়ি বিক্রি করছে বাট তাদের ঘড়ির দাম অনেক বেশি, ঠিক আছে? তো তারা আসলে কি বিক্রি করছে? তারা কি শুধু কোয়ালিটি বিক্রি করছে যে ঘড়িটা বেশি টেকসই হবে তা? হ্যাঁ, সেটা কিন্তু না। মানে নিড হচ্ছে ঘড়ি টাইম দেখা, কিন্তু আপনাকে আহ, আপনাকে মোটিভেট করছে বা ইনফ্লুয়েন্স করছে টু বাই দ্য সুপারিয়র প্রোডাক্ট, হ্যাঁ, যাতে করে আপনি সমাজের মধ্যে আলাদা হতে পারেন। যে অমুক অ্যাপল ইউজ করে, অমুকে আপনার ধরেন রোলেক্স ঘড়ি ইউজ করে, বা বিভিন্ন যেটা ব্র্যান্ডের ক্রিয়েশন হয়। ব্র্যান্ড কিন্তু সবসময় যে প্রোডাক্ট নিয়ে কাজ করে তা না, ব্র্যান্ড হচ্ছে আপনার স্ট্যাটাস নিয়ে কাজ করে। তো স্ট্যাটাসটা আপনার প্রবলেম হতে পারে না। হ্যাঁ, স্ট্যাটাসটা আপনাকে মেন্টালি তৈরি করে যে আপনি যদি এটা ইউজ না করেন আপনি অন্যদের চেয়ে ইনফেরিয়ার। হ্যাঁ, ওরা কাজ করে প্রবলেম না, ওরা আপনাকে প্রবলেমটা ক্রিয়েট করে যে আপনার কোনো প্রবলেম নাই, আপনার নর্মাল জিনিস দিয়ে হয়ে যায়। কিন্তু আপনাকে এমন ভাবে শো করবে, তুমি যদি অ্যাপল ইউজ না করো তুমি তো মানুষই না। হ্যাঁ, বা তুমি লাইফে কিছুই করলে না, তুমি একটা আইফোন ইউজ করতে পারলো না। তো এই ধরনের আহ, কি বলে, সামাজিক যখন ইনফ্লুয়েন্স তৈরি হয় তখন সেটা শুধু প্রবলেম থাকে না, সেখানে প্রবলেমটা ক্রিয়েট করা হয় যে আরে আমার তো আইফোন না থাকলে চলবে না, আমার তো আইফোন মাস্ট দরকার, অ্যাপল দরকার। সো ওইটা হচ্ছে প্রবলেম, অলওয়েজ যে প্রবলেম সলভ করে তা না, প্রবলেমটা ক্রিয়েট করেও সলভ করা যায়, সেটা এক ধরনের বিজনেস। যে আমি প্রবলেমটা ক্রিয়েট করছি, যে ওর কোনো প্রবলেম নাই, ওকে আমি প্রবলেমে ফেলছি। আচ্ছা প্রবলেম যখন আসলো, এবার প্রবলেমের সলিউশন তো আসবেই। এটা হচ্ছে প্রপোজ সলিউশন। আমি কি প্রবলেম, তাহলে আমি যদি ধরেন কোরিয়ান ফুডের প্রবলেম ছিল যে কোরিয়ান ফুড নাই, তাহলে আমি একটা কোরিয়ান আউটলেট দিব বাংলাদেশে, এবং একজন কোরিয়ান শেফ রাখবো যে কোরিয়াতে কাজ টাজ করে আসছে, যার রান্না টান্না মানে কোরিয়ান ফুড প্রিপেয়ার করতে পারে। সো দ্যাটস দ্য সলিউশন। সলিউশনের মধ্যে আরো অনেক কিছু আছে, আমি কিভাবে বিজনেসটা এক্সিকিউট করবো, দ্যাটস আরো এইসব জিনিসও আসবে। সো এটা হচ্ছে প্রপোজড সলিউশন।
Next হচ্ছে objectives and goals. So you are not preparing the business or doing the business only for কি বলে serve food or solve the problems. হ্যাঁ, তাহলে দেশের মধ্যে অনেক প্রবলেম আছে সামনে, শুধু সেই প্রবলেম গুলো সলভ করলেই তো হয়ে যায়। মানে আপনি ইয়ে না করে প্রবলেম ইয়ে কি বলে সেই প্রবলেম গুলো খুঁজে খুঁজে আপনি প্রবলেম সলভ করবেন, তাহলে তো সেটা মানব সেবা হয়ে যাবে বা এনজিও হয়ে যাবে, এই ধরনের অ্যাক্টিভিটিস হয়ে যাবে। বাট আপনি যখন বিজনেস আঙ্গিকে ফেলবেন, দেয়ার শুড বি অলওয়েজ গিভ এন্ড টেক। হ্যাঁ, আপনি কিছু প্রবলেম সলভ করবেন, আপনি রেভিনিউর এগেনস্টে আপনি কিছু রিটার্ন চান, ঠিক আছে? দ্যাট ইজ হচ্ছে আপনার গোল বা অবজেক্টিভস। আপনি একটা বিজনেস দাঁড় করাতে চান, বিজনেস থেকে আপনার ডেইলি রেভিনিউ জেনারেট করতে চান। হ্যাঁ, সো দ্যাটস দ্য অবজেক্টিভস অ্যান্ড গোলস। কারণ অবজেক্টিভস, আপনার এখানে অবজেক্টিভ হবে না আপনি সমাজ সেবা করতে চান। হ্যাঁ, বিজনেসে সমাজ সেবা হচ্ছে সেকেন্ডারি, আপনার প্রাইমারি কিন্তু হচ্ছে প্রফিট জেনারেট করা, রেভিনিউ জেনারেট করা। হ্যাঁ, তাহলে না হলে এটা বিজনেস হবে না। ক্যান ইউজ স্মার্ট, স্মার্ট আমরা আগেই পড়েছি, এই ফরম্যাটে আমরা অবজেক্টিভ সেট করতে পারি। ওই যে আমরা স্মার্ট দিয়ে অনেক কিছু লিখিয়েছিলাম, কতদিনের মধ্যে কি টার্গেট ফুলফিল করতে হয়, যেমন ধরেন রিডিউস ইনভেন্টরি ওয়েস্ট বাই 25% 6 months, ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন থ্রু প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, অ্যাচিভ আরওআই রিটার্ন অন ইনভেস্টমেন্ট উইদিন ফার্স্ট ইয়ার। 1 বছরের মধ্যে আমরা অ্যাচিভ করব ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন, পুরো রিটার্নটা। ঠিক আছে, দ্যাট ইজ কল অবজেক্টিভস এন্ড গোলস। নেক্সট হচ্ছে বিজনেস মডেল। বিজনেস মডেল মিনস কিভাবে বিজনেসটা হবে, ঠিক আছে? যেমন ধরেন আমি কোরিয়ান ফুড বিক্রি করব, তাহলে আমার বিজনেস মডেলটা কি হবে? আমার একটা বিজনেস আউটলেট লাগবে, যেখানে ধরেন আমার কমন কনসেপ্টে যেটা বলে, কোরিয়ান ফুড যদি কেউ খেতে চায় তাহলে আমাকে গুলশান বনানী সাইডে আমাকে আউটলেটটা দিতে হবে। তো বিজনেস এরিয়া চুজ করতে হবে। দেন আমার একটা শেফ লাগবে যে কোরিয়ান ফুড ইয়ে করতে পারে, কি বলে রাঁধতে পারে, এবং কোরিয়ান ফুডের ডিশ বা যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগে, যেমন ধরেন সস, কোরিয়ান সস গুলো একটু অন্যরকম হয়। তারপরে ধরেন ওদের কিছু আহ ই আছে, ওই ওদের ফুডের মধ্যে কিছু, এগুলো কি কি বলে, উম আহ, এক ধরনের পাতা বা এই ধরনের কিছু অর্গানিক জিনিসপত্র ইউজ করা হয় ফুডের টেস্টের ভেরিয়েশনের জন্য। হ্যাঁ, তো ওই ধরনের এই ইনগ্রেডিয়েন্টস গুলো আমাকে অ্যাভেলেবল ইম্পোর্ট করতে হবে, বা কোথায় পাওয়া যায় দেখতে হবে, সসেস গুলো দেখতে হবে। সো সেগুলোর বলতে হবে আমি ওখান থেকে কালেক্ট করব। আমার শেফ লাগবে, তারপরে আমার আহ, কি বলে সাপ্লায়ার ঠিক করতে হবে, তারপর আমার ইন্টেরিয়র ডেকোরেশন চেঞ্জ ঠিক করতে হবে, কোরিয়ান স্টাইলে করতে হবে। সো কিভাবে আমি এটা জেনারেট করব ফুল, আমি কিভাবে কালেক্ট করব, র মেটেরিয়ালস কিভাবে এক্সিকিউট করব, সেইটা আমার এখানে বলা থাকবে আর কি। বিজনেস মডেলে আসলে বিজনেসটা হবে কোথা থেকে, মানে প্রোডাক্টটা আসবে, আমি কি সেল করব, কিভাবে রেভিনিউ জেনারেট হবে। যে আমি কোরিয়ান ফুড প্রিপেয়ার করব, গুলশান বানানির সাইডে প্রচুর ডিমান্ড আছে এটার, আমি এটা সেল করব, তা সেটা থেকে আমার রেভিনিউ জেনারেট হবে। এটা হচ্ছে মডেলটা, বিজনেসটা কিভাবে, এই বিজনেস মডেল কিভাবে বিজনেসটা এক্সিকিউট হবে। Next one is market analysis. You know better, you know very much about market analysis. So এই যে একটু আগে বললাম আমি যে গুলশান বানানি সাইডে করব কোরিয়ান ফুডের আউটলেটটা। সো এখানে মার্কেট অ্যানালাইসিস, আপনি যদি নিশ প্রোডাক্ট হয়, ধরেন আপনি যদি কোনো সফটওয়্যার তৈরি করবেন, এই সফটওয়্যারটা ধরেন একটা, আপনি একটা গেমস তৈরি করবেন, তো গেমসটা আপনি মার্কেট অ্যানালাইসিস যদি নাও করেন, একটা কমন সেন্স দিয়ে আপনি বলতে পারবেন যে এটা ইউজার হবে 18 to 40 এইজের ভেতরের লোকজন। হুম, সো এই ধরনের লোকজন গেমস বেশি খেলে। সো এই ধরনের মার্কেট এই সফটওয়্যার ক্ষেত্রে বা অনলাইন অ্যানালিটিক্স এর ক্ষেত্রে এটা ইজি। বাট যখন আমি অফলাইন আউটলেটে যাব, তখন ফিজিক্যালি মার্কেট অ্যানালাইসিস করতে হবে। তাহলে কি হচ্ছে, মার্কেট অ্যানালাইসিসে আপনাকে ইন্ডাস্ট্রি দেখতে হচ্ছে, যে আপনার কোরিয়ান ফুডের দোকান আরো আছে কিনা। হ্যাঁ, বাংলাদেশে এক্সিস্ট করে কিনা বা অন্য কোনো এলাকায় করে কিনা। যদি করে, তাদের ফিডব্যাক কেমন, তারা কি ধরনের কাস্টমার পাচ্ছে।
ঠিক আছে? তাহলে আপনি যদি ওই একই রকম ওই ওইটাকে স্যাম্পল হিসেবে ধরে যদি আপনি গুলশান বানাতে দেন, তাহলে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? The target market and customer profile of customer কি ধরনের কাস্টমাররা, আমি গুলশান বাওয়ানি বলছি কেন, কোরিয়ান ফুড যেহেতু আমার বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে এবং আমার শেফ লাগবে ভালো, সো আমার ফুডের কস্টও বেড়ে যাবে। সো সাধারণ পিপল তো আর তখন কোরিয়ান ফুড ইউজ খাবে না। সো ডিমান্ড যেমন জাপানিজ ফুড গুলো, যেমন সুশি, সুশি কিন্তু সবাই খেতে চায় না বা খায় না। তো সুশি জাপানিজ ফুড গুলো দেখবেন একটু আহ, একটু ওয়েলদি এলাকায় থাকে, গুলশান বাওয়ানি সাইডে জাপানি ফুড গুলো পাওয়া যায়। তো একই রকম কোরিয়ান ফুডের কথা বলছি। তো এরা ওই টার্গেট কাস্টমার যেখানে বেশি, সেখানেই যারা বিয়ার করতে পারবে ওই কস্টটা, তারাই ইউজ করবে, তারাই ইয়ে হবে আর কি। সেখানে আমাকে দিতে হবে আউটলেটটা। কম্পিটিটর অ্যানালাইসিস একটু আগেই বললাম, আমার ওখানে আশেপাশে কোনো আছে কিনা যা কোরিয়ান ফুড এবং কয়টা দোকান আছে, তো এটা অ্যানালাইসিস করতে হবে। তো দোস আর মার্কেটিং অ্যানালাইসিস। আপনার মার্কেট অ্যানালাইসিস করে এটা ঠিক করতে হবে। নেক্সট হচ্ছে মার্কেটিং এন্ড সেলস স্ট্র্যাটেজি। আপনি কিভাবে মার্কেটিং করবেন? অনলাইন অফলাইন দুইভাবেই হয় এখন বর্তমানে। অনলাইন তো হচ্ছে মোস্ট পপুলার, যে ফেসবুক খুললেই দেখা যায় 99 টাকায় বিরিয়ানি, 100 টাকায় আহ, আপনার বিভিন্ন অফার, শুধু রিয়েক্ট দিলে অফার। সো দোস আর ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। আগে দেয়া হতো, লিফলেট দেয়া হতো, আগে হাতে হাতে রাস্তায় লিফলেট দেয়া হতো। তারপরে তো এখন আসলে ফেসবুক চলে আসাতে ওই অফলাইন প্রমোশন গুলো কম দেখা যায়, বাট স্টিল অনেক ধরনের অফলাইন প্রমোশন এখনো এক্সিস্ট করে। যেমন ধরেন বিলবোর্ড, বিশাল বড় বড় বিলবোর্ডে যে বড় বড় প্রোডাক্টের ছবি দেয়া থাকে, দোস আর ওয়ান কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি। সেলস স্ট্র্যাটেজি, প্রমোশন, তারপরে ওই যে সেলস দেয়া হচ্ছে এত পার্সেন্ট ছাড়, হ্যাঁ দোস, ওয়ান বাই গেট ওয়ান ফ্রি, হ্যাঁ, একটা কিনলে আর 10 টাকা দিলে আরেকটা বার্গার ফ্রি। তো এই ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি, বিভিন্ন রকম মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করা হয় অনলাইন অফলাইন। না হচ্ছে অপারেশন প্ল্যান। অপারেশন প্ল্যান হচ্ছে পুরো অপারেশনটা আপনি কিভাবে এক্সিকিউট করতে চান, ঠিক আছে? সো আপনি যদি ব্র্যান্ডিং এন্ড প্রমোশনাল প্ল্যান করেন, ব্র্যান্ডিং যদি করতে চান কোরিয়ান ফুডের, ব্র্যান্ডিং করতে হলে কোরিয়ান আপনার আইডিওলজি ফলো করতে হবে। যেমন ধরেন বাংলাদেশের মানুষ কোরিয়ান মুভি, গান বা ইয়ে খুব ফলো করে, সো ওই আঙ্গিকে ওইটাকে আপনি বেস ধরে যদি কিছু ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, প্রমোশনাল প্ল্যান ফলো করতে পারেন। ওখানকার নায়ক নায়িকা কাউকে অ্যাক্ট্রেসকে যদি আপনি আহ, আপনার প্রমোশনাল কাজে লাগাতে পারেন, বা ছবি টবি থাকে অনেক সময়, চ্যানেলস টু রিচ কাস্টমার্স, ডিজিটাল রিটেল, আপনি এটা মার্কেটিং এর স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, বাট এটা এক্সিকিউট কিভাবে হবে সেটাও একটা ব্যাপার। তো সেলস প্ল্যান অর স্ট্র্যাটেজি, তাহলে আপনি সেলস এর ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি ফলো, আপনার আহ, কত পরিমাণ সেল লাগবে, ঠিক আছে? তো এখানে আরো অনেক কিছু আসে, অপারেশনে মেইনলি আসে আপনার সাপ্লাই টু কাস্টমার পর্যন্ত। আপনার যেমন ধরেন র মেটেরিয়ালস যেটা লাগবে সেটা কিভাবে কালেক্ট করবেন, যেটা আমরা ইয়েতে দেখিয়েছিলাম, কোথায়, অপারেশন বিজনেস মডেলে বলেছিলাম না, কোথায়, হ্যাঁ বিজনেস মডেলে বলেছিলাম সেটা কিভাবে হবে। আর অপারেশন প্ল্যানে আমরা বলছি এই এক্সিকিউশনটা কিভাবে হবে। হ্যাঁ, আমি কার কার থেকে, কতগুলো সাপ্লায়ার থেকে আমি প্রোডাক্ট গুলো নিব, নিয়ে সাপ্লাই করব, সেগুলো হচ্ছে অপারেশনাল প্ল্যানে থাকবে। নেক্সট ওয়ান হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যান, ঠিক আছে? ফিনান্সিয়াল প্ল্যানটা হচ্ছে আপনি কিভাবে রেভিনিউ জেনারেট করবেন, ঠিক আছে? আপনার সেলস এর টাকা কোথা থেকে আসবে? তো ফার্স্ট অফ অল যেটা আমি দেখাচ্ছি, দ্যাট ইজ স্টার্টআপ কস্ট। হোয়াট ইজ স্টার্টআপ কস্ট, কেউ বলতে পারবেন? আপনারা তো অনেকগুলো প্রেজেন্টেশন দিয়ে দিয়েছেন অলরেডি। স্টার্টআপ স্টার্টআপ কস্ট সম্পর্কে কারো আইডিয়া আছে?
আছেন আপনারা? কেউ তো কোনো কথা বলে না। জি স্যার আছি। জি স্যার আছি। স্টার্টআপ কস্ট হচ্ছে ব্যবসার শুরুতে যে খরচটা হয়। যেমন ধরেন আমি ব্যবসাটা শুরু করতে আমার ধরেন একটা, যদি আমি কোরিয়ান ফুডের আউটলেট দেই, তাহলে ধরেন আমার প্লেস ভাড়া নিতে হবে। তো ভাড়া নেওয়ার আগে আমার একটা অ্যাডভান্স করতে হয়। হ্যাঁ, ভাড়া আর অ্যাডভান্সের মধ্যে পার্থক্য আছে। তো অ্যাডভান্স করতে হবে, তারপরে ধরেন ডেকোরেশন করতে হবে, তারপরে চুলা কিনতে হবে, ফ্রিজ কিনতে হবে, তারপরে চিমনি, বিভিন্ন রকমের ফ্যান, তারপরে মেশিন, ব্লেন্ডার মেশিন, তারপরে আহ, আপনি ইউটেন্সিলস মিন্স বিভিন্ন থালা বাটি বা এসব, দোস, তো এগুলো কিনতে এবং র মেটেরিয়ালস কিনতে, বিভিন্ন ধরনের চেয়ার টেবিল এসবও লাগবে। সো এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ কস্ট আছে ব্যবসা শুরু করার আগেই। আপনি একটা কোরিয়ান ফুড তৈরি করার আগেই এই যে আনুষঙ্গিক অনেক খরচ আছে টু স্টার্ট দ্য বিজনেস। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড স্টার্ট আপ কস্ট। ঠিক আছে। নেক্সট হচ্ছে রেভিনিউ ফোরকাস্ট। আপনার রেভিনিউ কত হতে পারে মাসে? 60,000, 1.5 লাখ, 3 লাখ। হ্যাঁ, একটা রেভিনিউ আপনি এক্সপেক্ট করবেন যে এভাবে রেভিনিউ বাড়বে। এক্সপেন্স এর এগেনস্টে খরচ কত হবে? 45, 90 এভাবে খরচ। আচ্ছা, কেউ বলতে পারবেন রেভিনিউ, সরি, এক্সপেন্স আর অ্যাসেটের মধ্যে পার্থক্য কি? অ্যাসেট কি আর এক্সপেন্স কি? আপনার অ্যাকাউন্টিং করে আসছেন না? খরচ হয় ওগুলা, এগুলা। আর অ্যাসেট হচ্ছে যে এই সবগুলো আসলে ওগুলা, মানে কি বলবো, রেস্টুরেন্টের মানে ফার্নিচার বা যা আছে এগুলো আর কি সবই অ্যাসেট। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। সো যেটা হচ্ছে আমার আহ, সাথে সাথে শেষ হবে না। যেমন আমি চুলা কিনলে এটা কিছু থাকবে কিছু বছর, তারপরে ফ্যান, চেয়ার টেবিল, হোয়াট এভার দোজ থিংস আর, সো দোজ উইল এক্সিস্ট ফর লং, থাকবে। আর এক্সপেন্স হচ্ছে যেটা, সাপোজ এই মাসের আমার ইলেকট্রিসিটি ভাড়া, হ্যাঁ, এটা এই মাসে শেষ হয়ে গেল, তো এই মাসে যতটুক ফুড তৈরি করতে যে খরচটা হলো সেটা এক্সপেন্স। হ্যাঁ, এই মাসে ধরেন 50,000 টাকার মেটেরিয়ালস লাগলো ফুড তৈরি করতে, দোজ আর এক্সপেন্স। তারপর স্যালারি, আমার শেফের বেতন, হ্যাঁ, কর্মচারীদের বেতন, সো সব মিলে হচ্ছে এক্সপেন্সেস। তো রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে প্রফিট। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট প্রপার এক্সপেন্সেস। এক্সপেন্স বের করা খুব ইম্পর্টেন্ট ব্যবসার ক্ষেত্রে। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে রিস্ক অ্যানালাইসিস। আপনার রিস্ক, বিভিন্ন ধরনের রিস্ক থাকে। ফিনান্সিয়াল রিস্ক, ফিনান্সিয়াল রিস্ক হচ্ছে আপনি যখন লোন নেবেন, সো লোনের এগেনস্টে আপনাকে একটা ইন্টারেস্ট দিতে হয়। সো ইন্টারেস্ট দিতে পারবেন কিনা, ইটস কল্ড ফিনান্সিয়াল রিস্ক। মার্কেট রিস্ক, মার্কেটে অনেক ধরনের, যেমন ধরেন অনেক ধরনের প্রবলেম হতে পারে মার্কেটে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যে। সো মার্কেটে ধরেন পলিটিক্যাল ডিসরাপশন চলছে, হ্যাঁ, ইটস কাইন্ড অফ রিস্ক। অপারেশনাল রিস্ক, আপনার ধরেন যদি একটা চুলা থাকে, কোনো কারণে যদি একটা চুলা বন্ধ হয়ে যায়, তখনই আপনার পুরো ব্যবসার ওই দিনের বিক্রি বন্ধ হয়ে যাবে। বা গ্যাস সমস্যা, অনেক ধরনের অপারেশন রিস্ক থাকতে পারে। মিটিগেশন স্ট্র্যাটেজিস ফর ইচ রিস্ক, এই রিস্ক গুলো মিটিগেট করতে হোয়াট কাইন্ড অফ স্ট্র্যাটেজি ইউ উইল ফলো। সো ফর এক্সাম্পল, রিস্ক লো ইনিশিয়াল ইউজার অ্যাডপশন, হ্যাঁ, ইউজাররা শুরুতে অ্যাডপ্ট করতে পারছে না, হ্যাঁ, এটা রিস্ক। So offer free trials and use customer feedback to refine the product. প্রথমে তাহলে কিছু ফ্রি ট্রায়াল দিতে পারেন, ওই যেমন ইউটিউবে দেয় 1 মাসের আপনার ফ্রি প্রিমিয়াম সাবস্ক্রিপশন। 1 মাস আপনি ইউজ করে দেখলেন
যে ফ্রিতে ইউজ করা ভালো না পেইডটা ইউজ করা ভালো। সো ইজ ওয়ান কাইন্ড অফ রিস্ক মিটিগেশন। তো এই ধরনের রিস্ক মিটিগেশন করার জন্য অনেক ধরনের, যেমন চুলা একটা যদি নষ্ট হয়ে যায়, আপনার একটা ব্যাকআপ চুলা রাখতে হবে, হ্যাঁ, যেটা প্রয়োজনে রাখতে ইয়ে করতে হতে পারে। ফিনান্সিয়াল রিস্ক, আপনার ইন্টারেস্ট আগে পে করার জন্য চেষ্টা করতে হবে, কিভাবে পে করবেন সেটা, মানে আগে আগে আপনি ওই টাকাটা আলাদা করে রাখবেন, ইন্টারেস্টের টাকাটা ব্যাংক। সো এইভাবে আপনি রিস্ক অ্যানালাইসিস করবেন, দেন ইউ হ্যাভ টু মিটিগেট দ্য রিস্ক। নেক্সট হচ্ছে ইমপ্লিমেন্টেশন টাইম। সো আপনি ঠিক করলেন আপনি একটা বিজনেস দিবেন, তাহলে এটা কতদিন লাগবে আপনার। সাপোজ ফর এ সাউথ কোরিয়ান আউটলেট, ফুড আউটলেট, ইট নিডস সাপোজ 1 মান্থ। যে আমি একটা দোকানটা সাজাতে, আমার সাজিয়ে সবকিছু ঠিকঠাক করতে আমার 1 মাস সময় লাগবে। সেই ইটস কাইন্ড অফ টাইম লাইন। কত আবার যদি একটা সফটওয়্যার বানাচ্ছেন, তো কাস্টমার থেকে আপনি যখন সফটওয়্যার ইয়েটা নিবেন, তখন আপনাকে বলতে হবে আপনার কয় মাসের মধ্যে সফটওয়্যারটা আপনি ফুল কমপ্লিট করে দিবেন। সো ইটস কাইন্ড অফ টাইমলাইন আর ইমপ্লিমেন্টেশন প্ল্যান, এটা থাকতে হবে। এক এক বিজনেসের এক এক রকম, এখানে একটা বিজনেসের দেয়া আছে। সো ইট ডিপেন্ডস অন দি বিজনেস, দ্য টাইমলাইন ক্যান বি চেঞ্জড। লাস্ট ওয়ান ইজ অ্যাপেন্ডিসেস। অ্যাপেন্ডিসেস আর কিছু না, এটা আপনার আপনি এক্সট্রা কিছু যদি আপনার ইম্পর্টেন্ট কিছু অ্যাড করে দিতে চান, হ্যাঁ, যেমন কিছু আমরা ডেটা দেই বিভিন্ন রকমের, গ্রাফ, চার্ট, সার্ভেস দেই, যে আপনি মার্কেটিং অ্যানালাইসিস করছেন, মার্কেটে কি কি আছে এগুলো বের করছেন, হ্যাঁ। আপনার রেজিউমি, আপনার রেজিউমেতে আপনি কি, আপনি কেন এই বিজনেসে ভালো করবেন, বা আপনার কোরিয়াতে গেছেন, কোরিয়াতে আপনি অনেক বছর ইয়েতে হোটেলে জব করছেন, বা ধরেন আপনি সফটওয়্যার কোম্পানি দিচ্ছেন, আপনি আপনার কোন কোন প্রোগ্রামিং এ আপনার দক্ষতা আছে। সো দোজ আর দিস হ্যাজ টু বি প্রোভাইডেড লাইসেন্স। আচ্ছা, আমরা বিজনেস প্রপোজালটা বেসিক্যালি বানাই হচ্ছে ফান্ড রেজ করার জন্য। ধরেন আমি লোন নিব, অথবা কোনো ভেঞ্চার ক্যাপিটাল বা ইনভেস্টরের কাছে আমি শো করব টু ইনভেস্ট ইন মাই বিজনেস। সেজন্য আপনার নিজের ক্যাপাবিলিটি ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে। ধরেন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখন আপনি যদি রেস্টুরেন্ট বিজনেসের টাকা তুলতে যান, আপনি দেখাইলেন আপনার কোনো এক্সপেরিয়েন্সই নাই, আপনি কোনো আইডিয়াই নাই এই প্রোডাক্ট এইভাবে কিভাবে খাবার তৈরি করতে হয়, বা কেমন কিভাবে বিক্রি করতে হয়, এদের মার্কেটিং ইয়ে কি স্ট্র্যাটেজি কি হইতে পারে। সো দেন ইট উইল বি ডিফিকাল্ট টু রেজ মানি। সো সেজন্য রেজিউমিটা খুবই ইম্পর্টেন্ট। লাইসেন্স আছে কিনা কোনো ধরনের, আমরা যদি ট্রেড লাইসেন্স থাকে বা ফুড লাইসেন্স থাকে সেটা, আপনি যদি কেউ, অনেকে শেফ হয়, শেফের লাইসেন্স থাকে, সেগুলো অ্যাপেন্ডিসেস এর নিচে দিয়ে দেওয়া হয় বিজনেস প্রপোজালে, যাতে করে ক্যান কনভিন্স মোর আর কি। আচ্ছা, তাহলে এই মোটামুটি আমরা বিজনেস প্রপোজালটা দেখলাম। এটা আমরা আগেও আপনাদেরকে একটা যেটা দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট লেখার জন্য, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের জন্য, সেখানেও দেয়া ছিল। এখানে একটু ডিটেলস আলোচনা করা আছে, এই আর কি। সো বিজনেস প্রপোজাল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এখানে প্রশ্ন কিভাবে আসতে পারে। প্রশ্নটা আসতে পারে, ধরেন বিজনেস প্রপোজাল একটা ইনস্ট্যান্ট একটা বিজনেস প্রপোজাল লিখতে দেওয়া হতে পারে, আহ, এবং কিছু ইম্পর্টেন্ট পার্ট যেগুলো বিজনেস প্রপোজালে মাস্ট থাকা উচিত সেগুলো বলতে পারে। সো সেক্ষেত্রে আপনি আহ, আহ, আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়, কারণ এগুলো বিজনেস টু বিজনেস ভ্যারি করবে, সেটা আপনি দেখাবেন। যেমন ধরেন ফিনান্সিয়াল প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট একটা বিজনেসের ক্ষেত্রে। তারপরে বিজনেস মডেল অথবা মডেলটাও ইম্পর্টেন্ট। প্রবলেম প্রবলেম আইডেন্টিফাই এবং সলিউশন, হ্যাঁ, এইটাও খুব ইম্পর্টেন্ট। সো এগুলো যে যে কয়টা ইম্পর্টেন্ট আছে, এখানে সবগুলো হয়তো চাইবে না, বলবে আপনাকে ইম্পর্টেন্ট গুলো ব্যাখ্যা করো তোমার বিজনেস প্রপোজাল এগেইনস্টে। তো সেটা আপনি করবেন আর কি। হুম। তো যেহেতু আপনারা অ্যাসাইনমেন্টে কাজ করছেন, আপনারা মোটামুটি বিজনেস প্রপোজাল সম্পর্কে আইডিয়া আছে। সো আপনারা আহ, ওভাবে করবেন আর কি, যেভাবে প্রেজেন্টেশনে বা অ্যাসাইনমেন্টে আপনারা কাজ করছেন ওটার ওভাবে। সো এটা অ্যাসাইনমেন্টটা সবাই যেন ঠিকভাবে করবেন, ভালোভাবে করবেন, তাহলে এক কাজে এটাও প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, বিজনেস প্রপোজাল নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না থাকলে আমরা টপিক 2 তে চলে যাই। টপিক 2টা হচ্ছে
স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স মানে কেউ কিছু বলতে পারবেন কি জিনিস? সরি, বোঝা যাচ্ছে না মাহবুব, বোঝা যাচ্ছে না। মেনলি স্যার একটা সিস্টেমে যারা কানেক্টেড থাকে তারা সবাই স্টেক হোল্ডার। হ্যাঁ, ট্রু। কোন একটা সিস্টেমে বা বিজনেসের সাথে যারা যারা জড়িত, বিজনেসটার সাথে তারা সবাই স্টেক হোল্ডার্স। একটা বিজনেসের দুই রকম, দুভাবে আমরা এই স্টেক হোল্ডার্সকে আইডেন্টিফাই করতে পারি। ওয়ান ইজ ইন্টারনাল, অ্যানাদার ওয়ান ইজ এক্সটার্নাল। ঠিক আছে? So stakeholders are individual entities who have an interest in the outcome of a project or business and can affect to be affected by its actions, objectives and policies. তো ইন্টারনাল স্টেকহোল্ডার্স কারা? ওনার্স, ইন্টারনাল ব্যবসার মধ্যে যারা যারা আছে, কারা কারা আছে? ওনাররা আছে, এমপ্লয়িজরা আছে, ম্যানেজার্স আছে, বোর্ড মেম্বার্স, দোজ হু আর related to the business and business decisions. হ্যাঁ, business decision makers যারা, তারা সবাই ইন্টারনাল স্টেকহোল্ডার্স। এক্সটার্নাল হচ্ছে বাইরের, অর্থাৎ কাস্টমার, সাপ্লাইজ, ইনভেস্টার্স, গভর্নমেন্ট, লোকাল কমিউনিটি। এরা, আপনারা যেহেতু অ্যাকাউন্টিং কোর্স করে আসছেন, ওখানে আপনারা দেখেছিলেন মেবি ইন্টারনাল ইউজার্স, এক্সটার্নাল ইউজার্স। অনেকটা ওই রকম। ইন্টারনাল ইউজার্স হচ্ছে ইন্টারনাল স্টেক হোল্ডার্স, এক্সটার্নাল হচ্ছে বাইরের এক্সটার্নাল যারা। আচ্ছা, স্টেক হোল্ডার্স এঙ্গেজমেন্ট মডেল। এখন স্টেক হোল্ডারটা কেন দরকার? স্টেক হোল্ডার্স দরকার হচ্ছে আমার স্টেক হোল্ডার্স এর সাথে আমার এঙ্গেজমেন্টটা কিভাবে, কিরকম হবে, একটু সেটা আইডেন্টিফাই করার জন্য, সেটা আমার এক্সিকিউশনের জন্য আমার দরকার। ঠিক আছে? আমার সব স্টেক হোল্ডার্স আমার জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে? কার রোল আমার বিজনেসে কিরকম, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো ধরেন ব্যাংকে আপনারা যদি ধরেন রোজার সময় যদি দেখেন, ব্যাংকিং আওয়ার ধরেন 1 to 3 আওয়ার্স, সরি 10 to 3 আওয়ার্স, 10 to 1, হ্যাঁ, 1 PM। যে এমন হয় যে এমন এমন ক্লায়েন্ট আসে, তাদের জন্য 2টার বা 3টার পরেও ধরেন ব্যাংক খুলে দিতে বাধ্য। হ্যাঁ, বাধ্য মানে ব্যাংক নিজে থেকে খুলে দিবে আর কি। কারণ তারা ধরেন ম্যাক্সিমাম ওর ও টাকা রাখা আছে ওই ব্যাংকে। হ্যাঁ, ধরেন ও 1% 2% স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স আর স্টক হোল্ডার্স এর মধ্যে পার্থক্য আছে। স্টক হোল্ডার্স মানে হচ্ছে ইকুইটির শেয়ার, যে মালিক, স্টক হোল্ডার্স ওনার, শেয়ার ওনার, শেয়ারের ওনার। আর স্টেক হোল্ডার্স মানে ওর হয়তো টাকা রাখা আছে ওর ব্যাংকে। ঠিক আছে? সো ওর ব্যাংক ওর টাকা নিয়ে ইউটিলাইজ করে। সো তারা হচ্ছে স্টেক হোল্ডার্স। সো ফার্স্ট অফ অল আমাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই all internal external stakeholders related to the project. আমার স্টেকহোল্ডার্স কারা? ঠিক আছে? কারা কারা আমার বিজনেসের সাথে জড়িত। যেমন ধরেন আমি একটা কি বলে অ্যাডভার্টাইজ দিব, তা আমি কোথায় অ্যাডভার্টাইজ দিব? আমার যদি, আমার কাস্টমার কারা? হ্যাঁ, আমার কাস্টমার যারা, তাদের কাছে আপনার ওই ইয়েগুলো যাবে, বিজ্ঞাপনগুলো যাবে। ধরেন আপনি কোনো ব্যাংকের ইন্টারেস্ট রেট নিয়ে আপনি সার্চ দিলেন গুগলে, আপনি পরের দিনই দেখবেন, সারা কিছুক্ষণ পরে দেখবেন আপনার ফেসবুক জুড়ে শুধু ওই বিভিন্ন ব্যাংকের বিজ্ঞাপন চলে আসছে। সেটা কি করে? গুগল আপনার থেকে আপনার যে সার্চ ইয়েটা, হিস্ট্রিটা বিক্রি করে অন্য কোম্পানির কাছে, বিজনেস অ্যানালিটিক্স এর কাছে। সো ওরা ওইটা দেখে আপনাকে ওভাবে ওরা ফলো আপ করে, তো ওই রিলেটেড প্রোডাক্ট গুলোই চলে যায় কাস্টমার কাছে চলে যায়। তো ফার্স্ট এটা আইডেন্টিফাই করতে হয়, দেন অ্যানালাইজ। অ্যানালাইজ করবেন স্টেক হোল্ডার্স বেসড অন দেয়ার পাওয়ার, ইনফ্লুয়েন্স, ইন্টারেস্ট অ্যান্ড পটেনশিয়াল ইম্প্যাক্ট। ওই যে একটু আগে বললাম, ব্যাংকে অনেক ধনী বিজনেসম্যানরাও ব্যাংকিং আওয়ারের পরেও যেতে পারে, ওদের সাথে ওই ধরনের সম্পর্ক, তার কারণ ওদের স্টেক হোল্ডার্স এর ইয়ে বেশি, ইনফ্লুয়েন্স বেশি, পজিশন বেশি। সো অ্যানালাইজ করতে হবে কাদের থেকে আপনি হেল্পটা, কাদের সাথে আপনার ইয়েটা বেশি,
কমিউনিকেশনটা বেশি। দেন প্ল্যানিং এঙ্গেজমেন্ট, ডেভেলপ এ প্ল্যান ফর হাউ অ্যান্ড হোয়েন টু এঙ্গেজ ইচ স্টেকহোল্ডার্স গ্রুপ। তাদেরকে কিভাবে এঙ্গেজ করবেন, যেমন ধরেন আহ, বিভিন্ন ব্যাংকে পার্টি হয়, এটা কি বলে, ইফতার পার্টি হয়, ঠিক আছে? এই ইফতার পার্টি কিন্তু ব্যাংকের কর্মীদের জন্য করে না, ঠিক আছে? এটা করা হয় মেইনলি আপনার এই, ওর কাস্টমারদের জন্য। এখন এই কাস্টমার কারা? একটা ব্যাংকে তো অনেক কাস্টমার থাকে, ঠিক আছে? তো অনেক সব কাস্টমারকে কিন্তু ডাকে না ওই পার্টিতে, শুধু ডাকবে আপনার যেই কাস্টমার গুলো যে ইম্পর্টেন্ট ক্লায়েন্ট, অনেক টাকার লেনদেন করে, অনেক টাকা লোন আছে, অনেক টাকা ওখানে ইনভেস্ট করেছে। সো দোজ আর দ্য মেইন ক্লায়েন্ট আর স্টেক হোল্ডার্স অফ দ্য ব্যাংক। সো তাদেরকেই ডাকা হয়। সো এটা অ্যানালাইসিস করে বের করা হয় এবং তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে এই ধরনের এঙ্গেজ করার জন্য তাদের এই ধরনের প্রোগ্রাম করা হয়। সো দ্যাটস কল্ড প্ল্যানিং এঙ্গেজমেন্ট। না, নেক্সট ওয়ান এঙ্গেজমেন্ট এন্ড কমিউনিকেশন। তো তাদেরকে সবসময় কমিউনিকেশনের মধ্যে রাখতে হয়, যে তারা প্রাইম স্টেক হোল্ডার্স। তাদেরকে বেশি বেশি মেইল করা হয়, তাদেরকে মোবাইলে বেশি বিজ্ঞাপন দেওয়া হয়, কারণ তারা পটেনশিয়াল কাস্টমার। তাদেরকে খুশি রাখার জন্য বিভিন্ন রকম অফার দেওয়া হয়। সেই ধরনের কি বলে স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়। লাস্ট ওয়ান হচ্ছে মনিটরিং এন্ড ফিডব্যাক, যে আপনার এই এঙ্গেজমেন্ট বা স্ট্র্যাটেজি ওদেরকে খুশি করতে পারতেছে কিনা, বা ওরা এটাতে স্যাটিসফাই কিনা, সেটা মনিটর করতে হয় এবং এটার ফিডব্যাক নেওয়া হয়, যে আরো কিছু কি করতে হবে কিনা। তো দোজ কাইন্ড অফ থিংস আর কি। স্টেকহোল্ডার্স ম্যাপিং ম্যাট্রিক্স, এটাও কিভাবে এই স্টেকহোল্ডার্স এর সাথে আপনি কমিউনিকেশন বজায় রাখবেন। যেমন ইনফর্ম করতে হবে, ওয়ান ওয়ে কমিউনিকেশন আপনি বললেন, যেটা হচ্ছে যেটা অ্যাডভার্টাইজ যেটা দেওয়া হয় ওয়ান ওয়ে। তারপর কনসাল্ট, ওনাদের সাথে বসে যদি আপনি ম্যানেজার লেভেলে যদি কনভিন্স করার চেষ্টা করেন কোনো ব্যাপারে, কনসাল্ট ইনভলভ, হ্যাঁ, ডিরেক্ট ইনভলভ হইতে পারেন, কোলাবোরেট একসাথে কিছু করা যায় কিনা। অনেক সময় দেখবেন অনেক ব্যাংক অনেক বিজনেসের সাথে একত্র হয়ে, যেমন ধরেন ক্রেডিট কার্ড গুলো যেমন আপনি ক্রেডিট কার্ড গুলো অনেক ধরনের অফার দেয়, লাউঞ্জ অফার, মানে এয়ারপোর্টে লাউঞ্জ অফার, অথবা বাফেটে তো আপনার ওয়ান বাই ওয়ান গেট ফ্রি, এই ধরনের অনেক ধরনের কোলাবোরেশন হয় ব্যাংকের সাথে। সো এটা স্টেক হোল্ডার্স এর সাথে কোলাবোরেশন করা, এম্পাওয়ার করা, হ্যাঁ, সেই ধরনের অনেক কিছু হয়, ঠিক আছে? লাস্ট ওয়ান হচ্ছে বেনিফিট, কি কি বেনিফিট পাওয়া যায়। এটা ট্রাস্ট এন্ড ট্রান্সপারেন্সি মিনিমাইজেস রেজিস্ট্যান্স এন্ড কনফ্লিক্ট, একটু দেখে নেবেন, তেমন কিছু ইম্পর্টেন্ট কিছু নেই এখানে। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ স্টেক হোল্ডার্স। ইন্টারনাল, এগুলো আগেই বলা হয়েছে, এমপ্লয়িজ, ম্যানেজার্স, ওনার্স, বোর্ড মেম্বার্স, হাউ টু ইন্টারেক্ট, ডিলিং স্ট্র্যাটেজি। এক্সটার্নাল স্টেক হোল্ডার্স, কাস্টমারদের সাথে কিভাবে করবেন, সার্ভে করতে হবে, কাস্টমার সাপোর্ট, প্রোডাক্ট ডেমোস, কাস্টমারদের সাথে কিভাবে আপনি ডিল করবেন। সাপ্লায়ার্স একই জিনিস। সাপ্লায়ার্স হচ্ছে যারা ম্যাটেরিয়ালস সাপ্লাই দেয়, আর ভেন্ডার্স মানে হচ্ছে আপনি যদি ফিনিশড প্রোডাক্টটা কালেক্ট করেন আর কি, দোজ আর ভেন্ডার্স। আর যারা সাপ্লায়ার্স হচ্ছে মোস্ট অফ দ্য টাইম র মেটেরিয়ালসটা আপনাকে ইয়ে করে, সাপ্লাই করে। নেক্সট, গভর্নমেন্ট এন্ড রেগুলেটরি বডিজ, গভর্নমেন্টের সাথে কিভাবে কমিউনিকেট করবেন। দেন ইনভেস্টরস এন্ড শেয়ার হোল্ডার্স, মালিক পক্ষের সাথে কিভাবে ডিল করবেন। মিডিয়া এন্ড স্যার পাবলিক, স্লাইড চেঞ্জ হচ্ছে না, স্লাইড চেঞ্জ চেঞ্জ হচ্ছে হচ্ছে না, না। কিছুক্ষণ পর পর এমন হয় কেন? আচ্ছা, তো লাস্ট ওয়ান হচ্ছে এগুলো ওই ইন্টারেক্টিং এন্ড ডিলিং উইথ ডিফারেন্ট টাইপস অফ স্টেক হোল্ডার্স, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার্স এর সাথে হাউ টু interact and deal with them. তো
খুব একটা কঠিন কিছু না, এটা জাস্ট বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, তাদের সাথে হাউ টু ডিল অর ইন্টারাক্ট উইথ, একটু দেখে নিলে বুঝবেন, তেমন কিছু কঠিন কিছু নাই। সো এটাকে সংক্ষিপ্ত আকারে সামারি আকারে দেওয়া আছে। এমপ্লয়িজ এর সাথে মিটিং, ফিডব্যাক নিতে হবে, হাউ টু ডিল, মোটিভেট করতে হবে, ট্রেনিং দিতে হবে। নেক্সট কাস্টমার্স সাপোর্ট সার্ভে করতে হবে, সার্ভিস রেসপন্সিভনেস। সাপ্লায়ার্স এর সাথে কি করতে হবে, এগ্রিমেন্ট করতে হবে, কলস করতে হবে, কথা বলতে হবে সবসময়, ফেয়ার ডিলস, টাইমলি পেমেন্ট। গভর্নমেন্ট রিপোর্টস, গভর্নমেন্টকে ঠিক টাইমে রিপোর্টগুলো জমা দিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। হাউ টু ডিল কমপ্লায়েন্স, কোঅপারেশন, সবসময় কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। ইনভেস্টার্সকে রিপোর্ট দিতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে, মোর টু ইনভেস্ট মোর, ট্রান্সপারেন্সি থাকতে হবে, এনগেজমেন্ট থাকতে হবে। বিভিন্ন কমিউনিটির সাথে এভাবে ডিল করতে হবে। সো লাস্ট ওয়ান হচ্ছে এটা হচ্ছে স্টেক হোল্ডার্স গেল। ডেলিভারিং অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন, এগুলো আমরা ক্লাসেই বলা হয়েছে অনেকবার, এটা তাও একটু দেখে নেন। হাউ টু ডেভেলপ অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন, ইফেক্টিভ প্রেজেন্টেশনের জন্য নো ইউর অডিয়েন্স, কাকে আপনি কি বলে প্রেজেন্ট করছেন। আপনি যদি ইনভেস্টরকে প্রেজেন্ট করেন একরকম, আপনি ক্লাসে প্রেজেন্ট করেন একরকম, আপনি যদি অফিসে প্রেজেন্ট করেন, হ্যাঁ, আপনার অডিয়েন্স অনুযায়ী আপনার ওয়ে অফ স্পিচ ক্যান বি চেঞ্জড। হ্যাঁ, ডিফাইন ইউর পারপাস, হোয়াট ইজ ইউর পারপাস। আপনার যদি ইনভেস্টমেন্ট পারপাস হয়, আপনাকে সেভাবে প্রেজেন্ট করতে হবে টু ইনফ্লুয়েন্স দেম টু ইনভেস্ট অন ইউ। আচ্ছা, ডিফাইন ইউর পারপাস, হোয়াট ইজ এ পারপাস। যদি ট্রেনিং পারপাস হয়, your role should be as a teacher. For entertaining purpose presentation, you know about that, যে বিভিন্ন ধরনের আজকাল তো হয় কি বলে স্ট্যান্ড আপ কমেডি, সো ওইটাকে এক ধরনের প্রেজেন্টেশন হিসেবে ধরা হয়। সো ডিফাইন ইউর পারপাস, আপনার পারপাস কি। মোস্ট অফ দ্য টাইম আপনাদের প্রেজেন্টেশন দিতে হবে to to motivate you to influence your investor or in the office. Structure your presentation, আপনার স্ট্রাকচার করবেন। ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন, গ্রিট, স্টেট পারপাস, ওভারভিউ। ফার্স্টে গ্রিটিংস দিবেন, আপনার প্রেজেন্টেশনের পারপাস, ওভারভিউ দিবেন, বডি, প্রেজেন্ট কি পয়েন্টস এন্ড এভিডেন্স এক্সাম্পলস, এগুলো দেখবেন, কনক্লুশন দিবেন। 3 পার্টে সাধারণত ভাগ করা হয়, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। ডিজাইন ক্লিয়ার স্লাইডস, এগুলো আমরা ক্লাসে অনেকবার বলেছি, ফন্ট ঠিকভাবে করতে হবে, রিডেবল, পড়া যায় এরকম ফন্ট ইউজ করতে হবে, কনসিস্টেন্ট কালার্স কনসিস্টেন্ট থাকতে হবে। যেমন ধরেন আমার এই স্লাইডটাতে কালার গুলো কনসিস্টেন্ট না, হ্যাঁ, সো এগুলো এক ধরনের ল্যাকিংস। সো আপনি যখন প্রেজেন্টেশন করবেন তখন একই কালার কম্বিনেশনে করাটা বেটার, ঠিক আছে। সো যে হলুদ কমলার উপর একটা কালার কম্বিনেশন, সবগুলোতে একই থাকাটা ইম্পর্টেন্ট। সো স্টার্ট স্ট্রং, এঙ্গেজ ইউর অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে। ফার্স্ট অফ অল আমরা ক্লাসে একবার বলেছিলাম মোস্ট প্রবাবলি, শুরুতে আমরা গ্রিড দ্য অডিয়েন্স। ফার্স্ট একটা যখন আমরা শুরু করব, আমরা যদি অডিয়েন্সকে একটা কোয়েশ্চেন করে অডিয়েন্সকে এঙ্গেজ করতে পারি, আমরা দেখবেন মোস্ট অফ দ্য টাইম আমরা প্রেজেন্ট করি হচ্ছে মেইন টপিকে চলে যায়। সো মোস্ট অফ দ্য লিসেনার্স ফিল বোর্ড। কি হয়, আমরা যে আপনাদেরকে মাঝে মাঝে কোয়েশ্চেন করি, তো আমরা জানি আপনারা হয়তো আনসার দিতে পারবেন না, বাট টু এঙ্গেজ ইউ উইদিন দ্য প্রেজেন্টেশন অর ক্লাস, হ্যাঁ, আপনি আনসার করতে গেলে আপনি ব্রেন স্টর্ম করবেন, বোঝার চেষ্টা করবেন। সো ইটস দ্য মেইন কনসেপ্ট অফ কোয়েশ্চেনিং দ্য অডিয়েন্স। সো ইটস এ ভেরি গুড আইডিয়া টু আস্ক দ্য অডিয়েন্স কিভাবে আপনি ধরেন একটা টপিক নিয়ে যেটা বলছেন, এই টপিক নিয়ে আপনার কি ধারণা, কি জানেন, বা কোন একটা রিলেটেড কোয়েশ্চেন, ঠিক আছে। ভয়েস মডুলেশন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পিচ চেঞ্জ হতে পারে, সাধারণত প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা করতে পারলে খুব ভেরি গুড। সবাই এটা পারাটা মুশকিল, কারণ ভয়েস মডুলেশন করাটা তো ইজি না। তো বাট প্রেজেন্টেশনের ক্ষেত্রে সাধারণত এটা ফ্ল্যাট হয়ে থাকে, বাট নাটক বা স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে তখন এগুলো চেঞ্জ বেশি হয় আর কি, সেটা
একটু আরো ডিপ দরকার। লাস্ট ওয়ান হচ্ছে হ্যান্ডেল কোয়েশ্চেন্স গ্রেসফুলি, আপনি খুশি মনে কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবেন। সো আরো কিছু ইম্পর্টেন্ট, যেমন ধরেন আমি কালকে একটা পেয়েছি প্রেজেন্টেশনের মধ্যে এমন কিছু শর্ট অ্যাব্রিভিয়েশন ইউজ করছে সেটা নিজেই বলতে পারছে না, মানে এটার অর্থ কি। হ্যাঁ, ধরেন সিএসআর, হ্যাঁ, আপনি দিয়ে দিলেন সিএসআর, বাট সিএসআর জিনিসটা যে কি ওটা ওখানে লিখেও নেন নাই প্রেজেন্টেশনে, আবার আপনি নিজেও জানেন না। তখন ইফ দ্য অডিয়েন্স আস্ক ইউ, দেন ইউ উইল গেট প্রবলেম। তো সেক্ষেত্রে আপনাকে এইসব ক্ষেত্রে আপনাকে ওটার ফুলটা মিনিংটা জানা থাকতে হবে, অথবা স্লাইডের মধ্যে লিখে দিলে ইট ইজ বেটার ফর ইউ। ঠিক আছে, সো এই ধরনের ভুল করা যাবে না, সাধারণত স্লাইডে ওই ফুল মিনিংটা দেয়াটাই বুদ্ধিমানের কাজ আর কি। আর অল টাইম ট্রাই টু কি বলে ট্রাই টু এঙ্গেজ উইথ your অডিয়েন্স, হ্যাঁ, আদারওয়াইজ ইট উইল বি আ প্রবলেম। যেমন এখন আপনারা ঘুমাচ্ছেন, আমি ক্লাস শুধু বলেই যাচ্ছি। আচ্ছা, টিপস ফর সাকসেস, আচ্ছা এগুলো দেখে নেবেন, এগুলো তেমন আর কিছু নাই। সো চ্যাপ্টার 7 মোটামুটি তিনটা পার্ট। প্রথম পার্টে আছে বিজনেস প্রপোজাল, ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্ট হচ্ছে স্টেক হোল্ডার্স, ইন্টারাকশন টু স্টেক হোল্ডার্স। লাস্ট পার্টে হচ্ছে ডেলিভারিং অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। আচ্ছা, প্রেজেন্টেশনের সাথে কিন্তু পিচ, যেটা আমরা চ্যাপ্টার 5-এ পড়েছিলাম, হাউ টু ডেলিভার এ পিচ, সেটা একটা রিলেশন আছে। সো এখানে তিনটা পার্ট, বিজনেস প্রপোজাল, প্রেজেন্টেশন, পিচ, এই তিনটা একসাথে আসে। কারণ বিজনেস প্রপোজাল আপনি রেডি করলেন, তারপর প্রেজেন্টেশন করলেন, প্রেজেন্টেশনের সাথে পিচিংটা রিলেটেড টু প্রেজেন্টেশন। ঠিক আছে, আচ্ছা এই স্লাইড পুরোটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন যদি না থাকে, আপনারা কোনো রেসপন্স করতেছেন না। না স্যার, কোনো আবরার ফাহাদ উৎস আছেন? আবরার ফাহাদ উৎস, জহিরুল ইসলাম, এমডি জহিরুল ইসলাম আছেন? আছি স্যার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 খুব সিম্পল একটা চ্যাপ্টার, এখানে তেমন কিছু নেই বাট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনার সব চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, সো সব চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট, এখানে কিছু নাই। বাট এটা কনসেপচুয়ালি ইজি, কারণ আপনি এখানে ফার্স্ট হচ্ছে রেজিউমি অ্যান্ড কমিউনিকেশন ভাইটা, সিভি, অনেকটা একই জিনিস। সো হোয়াট ইজ সিভি? Concise, structured summary showcasing an individual's qualification, experience, and career aspirations. সিভি নিয়ে আমি অনেক কথা বলেছি ক্লাসে, সিভি কিভাবে করতে হয়, কিভাবে লিখতে হয়, এগুলো অলরেডি আমরা অনেক আলোচনা করেছি। বাট এখানে আমরা এটাকে আরেকটা স্ট্রাকচার ওয়েতে তাকে দেখানো হয়েছে আর কি। হ্যাঁ, তো সিভি
is as a marketing tool, highlighting your strength and aligning them with the needs of the job or career path you are pursuing. It is your first opportunity to make a lasting impression on employers. The জবের জন্য আপনি সিভি সেন্ড করতে হয়, যেখানে আপনার কি কি আছে সেটা আপনাকে ফার্স্টে শো করতে হয়। Characteristics of a good resume: neatness, clear, simplicity, accuracy, honesty, reasonable, short, appealing, design। এখানে কয়েকটা জিনিস বেশি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে honesty। honesty means আমি এমন কিছু লেখা উচিত না সিভিতে যেটা আমার কাছে নাই। যেমন ধরেন আমরা অনেকে লিখি এক্সপার্ট ইন মাইক্রোসফট অফিস, ঠিক আছে, বাট অফিস কিন্তু অনেক কিছু অফিসের মধ্যে থাকে, হ্যাঁ, ওয়ার্ড, এক্সেল, এক্সেস, অনেক কিছু, পাওয়ার পয়েন্ট, অনেক কিছু থাকে। সো আপনি সবকিছুতে সমানভাবে এক্সপার্ট হতে পারবেন না, মানে হওয়ার পসিবিলিটি কম আর কি। সো আপনি যেটাতে আসলেই এক্সপার্ট বা জানেন, যেটা সম্পর্কে আইডিয়া আছে, সেগুলোই আপনাকে শো করাটা বেটার। হ্যাঁ, যেমন ধরেন আপনি যদি এক্সেলে পারেন, এক্সেলে কি পারেন? হ্যাঁ, এক্সেলের মধ্যে এক্সেল ইটসেলফ কিন্তু অনেক ভাস্ট জিনিস। এক্সেল ছেলে খেলা করার জিনিস না। এক্সেলে কিন্তু অনেক কিছু আছে। তো আপনি এক্সেলে কতটুকু পর্যন্ত পারেন? তারপর ওয়ার্ডের কি কি পারেন? ওয়ার্ড দিয়ে কি কি তৈরি করতে পারেন? বা পাওয়ার পয়েন্টে কি কি কাজ পারেন? হ্যাঁ, তো সেগুলো মেনশন করে দিতে পারলে it will be more clearer and the interviewer বা employer will get more trust on you যে সে এগুলো পারে। ঠিক আছে, শুধু আমি এক্সপার্ট লিখে দিলাম মাইক্রোসফট এক্সেলে, বাট এক্সেলের বেসিকই পারি না। সো এরকম যেন না হয় আর কি। সো অ্যাকুরেসি, সিম্পলিসিটি, নিটনেস, অতিরিক্ত হাবিজাবি লিখে ইয়ে করে লাভ নাই। আপনাকে যা দরকার, হ্যাঁ, সিম্পল রেখে, রিজনেবলি শর্ট। সাধারণত সিভি অনেক বেশি বড় হওয়াটা খুব ভালো কথা না, বিশেষ করে ফ্রেশারদের, যারা নতুন জবে ঢুকবে তাদের। এখানে ধরেন একটা সিভিতে, এটা যে কোনো একটা সিম্পল সিভি নিলাম। এখানে ফার্স্টে দেয়া আছে যেটা পার্সোনাল ডাটা, এটা আপনার বলা হচ্ছে হেডিং। ঠিক আছে, কারিকুলাম ভাইটা যেটা, এখানে হেডিং এর মধ্যে আপনি শো করতে পারেন হেডিং। নেক্সট হচ্ছে, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আগে দিবেন নাকি
কি বলে এডুকেশন আগে দিবেন, এটা অনেকে জিজ্ঞেস করে। সো সাধারণত আপনি যখন ফ্রেশার, আপনার যেটা বেশি স্ট্রং সেটা আগে দেখাইতে হয়। হ্যাঁ, ধরেন আপনার এখন হচ্ছে আপনার মেইনলি হচ্ছে আপনার এডুকেশনটাই মেইন, কারণ আপনি এডুকেশন শেষ করে জয়েন করবেন, তো আপনার লাস্ট স্ট্রেংথ হচ্ছে এডুকেশন, সো এডুকেশনটা আগে দেখাবেন। কিন্তু আপনি যদি ধরেন 8-10 বছর জব করে ফেলছেন, সেক্ষেত্রে আপনাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার স্ট্রেংথ রাদার দ্যান ইয়োর একাডেমিক ক্যারিয়ার। সো তখন সেক্ষেত্রে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে আগে দেখাবেন। সো ডিপেন্ডস অন ইয়োর এক্সপিরিয়েন্স আর এডুকেশন। সাধারণত এডুকেশনকে আমরা আগে দেখাবো স্টুডেন্ট হিসেবে। দেন রেলিভেন্ট স্কিলস, পরের পার্টে আসবে স্কিলস গুলো, আপনার কি কি স্কিলস আছে। দেন অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস, পার্সোনাল ডাটা, আপনার ওই যে আমরা বায়োডাটা যেটা দেই, ফ্যামিলির নাম, ঠিকানা, অ্যাড্রেস, এগুলো লাস্টে থাকবে অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্টের পরে। লাস্ট ওয়ান হচ্ছে রেফারেন্স। আচ্ছা, রেফারেন্সের ক্ষেত্রে দুটো কথা আছে, আপনাদের সাধারণত দুইটা রেফারেন্স দেখাতে হয়, অ্যান্ড ওয়ান রেফারেন্স শুড বি ফ্রম একাডেমিক, আপনার ভার্সিটির কোনো প্রফেসর বা সিনিয়র টিচারদের। আর একটা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড রেফারেন্স নিতে। ঠিক আছে, যেহেতু আপনার সফটওয়্যার রিলেটেড কোনো একজন ভালো পজিশনে আছে, এই ধরনের রেফারেন্স নিতে। সো একটা কাজ আমরা অনেকেই করি, যে আপনি হচ্ছে সফটওয়্যার ফিল্ডের, কিন্তু রেফারেন্স নিলেন ধরেন একজন ডাক্তারের, ঠিক আছে, কারণ সে আত্মীয়, সে পরিচিত আছে, সে তার নাম দিয়ে দিলেন, সে চিনবে। কিন্তু রেফারেন্স মানে কিন্তু আপনার মুখ চেনা না আর কি, যে আপনাকে চিনে, আপনি মানুষ ভালো, এটা বলার জন্য রেফারেন্স না। রেফারেন্স হচ্ছে আপনি ওনার সাথে কাজ করছেন, সে কাজ সম্পর্কে তার আইডিয়া আছে। আমরা যেটা রেফারেন্স মানে বুঝি সেটা হচ্ছে ওরে প্রশ্ন করবে যে এই ছেলেটা ভালো কিনা, একে নিতে পারে কিনা, মানে এই ধরনের আসলে না। রেফারেন্স মিন্স আপনি ওনার সাথে কাজ করেছেন কিনা, আপনার কোনো আপনার কাজ সম্পর্কে, স্কিল সম্পর্কে ওনার আইডিয়া আছে কিনা, সেটা হচ্ছে রেফারেন্স। সো ইটস বেটার টু প্রোভাইড a referee who is related to your education and মানে আপনার এর সাথে, আপনার কোর্সের সাথে অ্যালাইন করে, আপনার সাবজেক্টের সাথে। So it should be a software engineer or a businessman who is dealing with software. So এই ধরনের লোকজন বা কোনো ভালো পজিশনে আছে, বাট উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তা আপনার সাথে কোনো কাজের সূত্রে বা এর সূত্রে আপনার সাথে পরিচিত আছে, বা এরকম হলে বেটার আর কি। একদম না পারলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার, বাট চেষ্টা করবেন যে আপনার রিলেটেড হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমরা তো অনেক সময় ব্যাংকে জব করবো, ইয়ে করবো, ব্যাংকের জন্য চাকরি ইয়েতে দিব, সেটা হোক, বাট আপনার রেফারেন্স শুড বি অলওয়েজ ইয়োর কোর্স ওরিয়েন্টেড। আরেকজন থাকবে একাডেমিক। তো এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। রেফারেন্সটা আমরা অনেক সময় বুঝি না, আমরা যে কোনো রেফারেন্স দিয়ে দেই। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রেফারেন্স দিলেন একজন উকিল, ডাক্তারের, তো ইট শুড নট বি অ্যালাইন্ড। কইছিলাম তাহলে এসেনশিয়াল পার্টস অফ এ গুড Hello? রেজিউমে, এটারই উপরের পার্ট হচ্ছে প্রসিজার অফ রাইটিং এ গুড রেজিউমে। যেমন ধরেন অর্গানাইজ এডুকেশন ইনফরমেশন, ইনক্লুড এমপ্লয়মেন্ট হিস্ট্রি, অ্যাড পার্সোনাল ডিটেইলস, হাইলাইট স্পেশাল ট্রেনিং অ্যাচিভমেন্ট। এই যে পার্টগুলো বললাম, এটার উপরের পার্টই হচ্ছে প্রসিজার টু রাইটিং এ গুড রেজিউমে। এগুলো, এই পার্টগুলোকে আপনি ফলো করে একটা ভালো রেজিউমে লিখতে পারেন। আচ্ছা, টাইপস অফ সিভি লাগবে না, এই জিনিসটা আপনি বাদ দেন, টাইপস অফ সিভি। লাস্ট ওয়ান হচ্ছে জব ইন্টারভিউ। জব ইন্টারভিউতে আপনি এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি টুকটাক। যেমন ধরেন আমি বলেছি জব ইন্টারভিউতে আপনি কি পয়েন্ট, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। শুরুতে আপনাকে ইমপ্রেশনটা ভালো করতে হবে, যেটা বলেছিলাম আমরা, ওই টেল মি ইয়োরসেলফ আর ইন্ট্রোডাকশন ইয়োরসেলফ, হ্যাঁ, ডেসক্রাইব ইয়োরসেলফ। সো কি বলবেন, সো তিনটা ভাগে ভাগ করে নেবেন আপনার বলাটাকে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আপনি এখন কি করছেন, আগে কি করেছেন, এবং ফিউচারে কি করতে চান, এই ধরনের ইয়েতে ভাগ করে নেবেন। ইম্প্যাক্ট অফ আনসার্টেনিটি, আপনার সাধারণত
শোকেস করতে চাইবেন আপনি এমন একটা ভালো প্রজেক্টে কাজ করেছেন বা একটা কোনো একটা স্কিল সেটে কাজ করেছেন যেটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার লাইফে। যদি সেরকম করতে পারেন তখন কোয়েশ্চেনটা আপনার ওই প্রজেক্ট রিলেটেডই আসবে, তখন এটা আপনার জন্য ইজিয়ার হবে রাদার দেন কোয়েশ্চেনিং আনসার্টেন কোয়েশ্চেন্স। হ্যাঁ, তারপর সার্ভে ইনসাইটস, তারপরে রিসার্চ দ্য কোম্পানি অ্যান্ড পজিশন, কোম্পানি সম্পর্কে আইডিয়া নিয়ে যাবেন, কোম্পানি কি করছে, কত বছর ধরে আছে, কোম্পানির প্রফিটেবিলিটি কেমন, কোম্পানির স্যালারি স্ট্রাকচার কেমন। হ্যাঁ, যদি খুঁজে পান চেষ্টা করবেন কোম্পানির স্যালারি স্ট্রাকচার যদি আপনি খুঁজে না পান, এটা যদি কোম্পানি হয় সাধারণত কেউ বলে না কোম্পানির স্যালারি স্ট্রাকচার কিরকম। সেক্ষেত্রে আপনারা করবেন কি, সেই কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে যাবেন। ঠিক আছে, অ্যানুয়াল রিপোর্ট মানে বুঝছেন, ওদের একটা বাৎসরিক অ্যানুয়াল রিপোর্ট তৈরি করে প্রত্যেক কোম্পানি যদি হয়, পাবলিক লিমিটেড কোম্পানি যদি হয়। প্রাইভেট কোম্পানিতে পাবেন না বা পার্টনারশিপ বিজনেসগুলোতে পাবেন না বা সরকারি বিজনেসও পাবেন না। যদি সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হয় তাহলে পাবেন অনলাইনে। সেখান থেকে আপনি দেখবেন তাদের স্যালারি এক্সপেন্স কত, তাদের মান্থলি স্যালারি বা ইয়ারলি স্যালারি এক্সপেন্স কত, স্যালারিতে কত টাকা এক্সপেন্স হয়। এবার ওদের দেখবেন সিইও, এমডি এই পজিশনগুলোতে কয়জন আছে, ঠিক আছে, এবং ওদের এমপ্লয়ি সংখ্যা একটা দেয়া থাকে, ওদের কোম্পানিতে কতজন এমপ্লয়ি কাজ করে। তাহলে ওই কোম্পানি এমপ্লয়ি দিয়ে এই স্যালারিকে ভাগ দিলে মোটামুটি আপনি ওই যে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে ওটার আশেপাশে 4-5 হাজার টাকা কম বেশি হবে আর কি। ঠিক আছে, এই কাজটা করে মোটামুটি আপনি স্যালারি সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন, ওদের কিরকম বেসিক স্যালারি দিতে পারে। সো ওটা হচ্ছে একটু বাড়ায় কমায় বলবেন আর কি। Choose an effective presentation style, be ready of difficult interviewers, arrive on time, use effective communication, come prepared with your resume and recommendations. So এখানে in interview English, speaking English is a very crucial thing nowadays, but it's not mandatory. অনেক ইন্টারভিউ, বিশেষ করে সফটওয়্যার ইন্টারভিউ গুলা বেশিরভাগ সময় দেখা যায় বাংলাতে হয় বা স্টার্টআপ বিজনেস যদি হয়। বাট ইফ ইউ ডিল উইথ মাল্টিন্যাশনাল কোম্পানি আর একটু বড় কোম্পানি, রিনাউন্ড কোম্পানি, দেন ইংলিশ স্পিকিং ইজ মাস্ট। ঠিক আছে, ফর্মাল এন্ড ইনফর্মাল, এটা ফর্মাল ইনফর্মাল বলে কিছু নাই, সবই ফর্মাল। এটা কিছু কিছু ইনফর্মাল বলা হয় যে বললাম স্টার্টআপ বিজনেস গুলোর জন্য, সেটা টাইপস অফ ইন্টারভিউ। Interaction questions about work experience, question about education, discussion or current activities and interest, analysis and strength and weakness, closing remarks. আচ্ছা, আপনারা যেহেতু আপনারা যদি ফ্রেশার হন, হ্যাঁ, আপনি যেহেতু ফ্রেশার বলতে, ফ্রেশার বলাটা ঠিক না, মানে ফ্রেশার শব্দটা মানে যত ইউজ করবেন তত আপনার জন্য খারাপ। ফ্রেশার মানে কিছু আইডিয়া নেই। তো আপনাদের এমন চেষ্টা করতে হবে যে পড়াশোনা শেষ করতে করতে আপনার কিছু একটু আইডিয়া বা এক্সপিরিয়েন্স আছে আর কি। তো ইন্টারভিউ বোর্ডে একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে কোয়েশ্চেন কি রিলেটেড হবে, তাই না? ধরেন আপনি যদি সফটওয়্যার রিলেটেড বিজনেসে যান, সো সফটওয়্যার রিলেটেড কোম্পানিতে যদি যান, আপনাকে প্রথমে জেনারেল কোয়েশ্চেন তো করবেই, নাম, এই কোম্পানিতে কেন অ্যাপ্লাই করতে চাচ্ছে, তারপরে ডেসক্রাইব ইয়োরসেলফ। হ্যাঁ, তো আপনি যখন প্রফেশনাল ইয়েতে যাবেন ইন্টারভিউতে, আপনাকে অলওয়েজ শো করতে হবে প্রফেশনাল জিনিসপত্র। যেমন ধরেন আপনি যদি ধরেন আপনার ডেসক্রাইব ইয়োরসেলফ এটা যদি বলে, এর মানে হচ্ছে আপনার জীবন সম্পর্কে জানতে চাচ্ছে এমন না। ঠিক আছে, তারা জানতে চাচ্ছে বিশেষ করে বাংলাদেশের কোম্পানিগুলোর মাইন্ডসেট যেরকম, তারা বেসিক্যালি জানতে চায় হচ্ছে আপনার ওয়ার্ক, মানে আপনার কি বলে টাস্ক রিলেটেড কি কি কাজ করছেন। ঠিক আছে, টাস্ক রিলেটেড কি কি কাজ করছেন বা এই পড়ালেখার সময়টাতে আপনি কি কাজ করছেন।
সো আপনাকে, এটা ভেরি গুড আইডিয়া টু শো সিম্পল প্রজেক্ট। আপনি যে কোনো প্রজেক্টে কাজ করছেন সেটা বলবেন। এবং আপনার ব্যাকগ্রাউন্ড হালকা করে বলতে পারেন। আপনি কোন কোন, যদি ভালো কলেজ বা স্কুল কলেজ আপনি মেনশন করতে চান সেটা বলতে পারেন। আর ফিউচার অ্যাম্বিশন কি আপনি ওই কোম্পানিতে, কোম্পানি রিলেটেড করে বলবেন যে আপনি সফটওয়্যার কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, আপনি বলতেছেন আমি হায়ার স্টাডিজে বাইরে পড়তে যেতে চাই, আপনার ফিউচার অ্যাম্বিশন, সেটা কিন্তু হবে না, সেটা দিয়ে, সেটা হলে বাদ পড়ে যাবে। সো আপনি বলবেন আপনি ওই সফটওয়্যার রিলেটেড ওই কোম্পানিতে জব করে আপনি ফিউচারে আরো বেশি নিজেকে সমৃদ্ধ করতে চান আর কি। হ্যাঁ, ওই ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে ওই কোম্পানিতে আপনি ডেডিকেটলি কাজ করতে চান, তো এই ধরনের একটা ইয়ে দিবেন। আহ, তো ওরা জানতে চাই আপনি প্রফেশনালি কি, আপনার আপনার সম্পর্কে প্রফেশনালি জানতে চাই, আপনার সম্পর্কে আপনার বায়োডাটা জানতে চায় না আর কি। ঠিক আছে, অনেকে ওই যে আননেসেসারি কথা বলে লাভ নেই। আপনি ওই প্রজেক্ট রিলেটেড, আপনি যদি কোনো প্রজেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, স্টুডেন্ট অবস্থায় এটা মাস্ট। ঠিক আছে, প্রজেক্ট না করলে আপনি বলতে পারবেন না কিছু। আর কোনো প্রজেক্ট যদি করেন ওই কোয়েশ্চেনটা প্রজেক্ট রিলেটেড হবে। এবার এটা শুধু এখানে না, আপনি যদি ব্যাংকের জবও অ্যাপ্লাই করেন সেখানেও একই একই কথা, এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তারপরে আপনি যদি কোনো প্রজেক্ট দেখাতে পারেন আপনার কোয়েশ্চেন গুলো প্রজেক্ট রিলেটেড হবে, তখন এটা অনেক ইজি হয়ে যায় আর কি। তো মেকিং আ স্ট্রং ইন্ট্রোডাকশন, ফার্ম হ্যান্ডশেক, আই কন্টাক্ট, স্মাইল, আর তেমন কিছু নাই। তো এখানে আহ, আমরা যে জিনিসগুলো প্রথমে দেখলাম, সিভি, সিভি কিভাবে লিখতে হয়, এসেনশিয়াল পার্টস অফ গুড রিজিউমি আর প্রসিডিউরস অফ রাইটিং এ গুড রেজিউমি, জব ইন্টারভিউ, টাইপস অফ সিভিটা লাগবে না, জব ইন্টারভিউ, বেসিক রুলস অফ টু বিল্ড ইমপ্রেশন, আর টাইপস অফ ইন্টারভিউ লাগবে না, মডেল ইন্টারভিউ, কিভাবে একটা ইন্টারভিউ ফেস করতে হয়। ঠিক আছে, টাইপস গুলো বাদ দিলে হবে এই ইয়েতে, স্লাইডে। হুম, তাহলে মোটামুটি আমরা শেষ করলাম এই চ্যাপ্টার। এই কোনো কোয়েশ্চেন যদি থাকে বলতে পারেন। স্যার ওভারঅল সিলেবাসের উপরে স্যার একটু যদি বলতেন। ওভারঅল সিলেবাস তো তেমন কিছুই নাই। চ্যাপ্টার 5, দেখি কি কি ছিল। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 এর তো কমাই দিলাম 1 to 19। স্যার শুধু 1 থেকে 19 থাকবে? হ্যাঁ, স্যার পরে 30 থেকে আবার 32 দিছিলেন, ওইটা তাহলে থাকবেন না? আচ্ছা, 30 থেকে 32, হ্যাঁ 1 থেকে 19, 30 থেকে 32। 7 8 তো বললাম, 7 8 তো আর দেখতে হচ্ছে না। 5 এ কি ছিল? 5 এ করসপন্ডিং। বিজনেস কমিউনিকেশন না, আমার স্লাইডটা পড়ি। এখানে এখানে আসলে এমনিতেই বড়, এখানে তেমন কিছু নাই। মেইনলি হচ্ছে হাউ টু পিচ, যে একটা পিচ লিখতে হয়, পিচের ওগুলো, ক্রস কালচার, তারপরে প্রফেশনাল এটিকেট, ইমেল এটিকেট, রাইটিং এ বিজনেস ইফেক্টিভ করেসপন্ডেন্স, রাইটিং ইফেক্টিভ বিজনেস করেসপন্ডেন্স। এই 3 4টা জিনিস, ইমেল এটিকেট, রাইটিং ইফেক্টিভ বিজনেস করেসপন্ডেন্স, প্রফেশনাল এটিকেট, ক্রস কালচার, আর লাস্টে হচ্ছে হাউ টু পিচ, হাউ টু রাইট এ পিচ আর ডেলিভার এ পিচ। ঠিক আছে, তারপর চ্যাপ্টার কি ছিল? চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6 এ কি ছিল? শর্ট অ্যানালাইসিস, প্যাস্টেল, ইআরআরসি। ওই তো 1 থেকে 19 তো বলেই দিলাম।
হেড পর্যন্ত আর কি, 6 থিঙ্কিংস হেড, বাকিগুলো তো বাদ দিলাম, এখানে কমে গেল। আর 7 হচ্ছে কি দেখালাম আজকে, 7 দেখালাম হচ্ছে 3টা পার্ট, একটা হচ্ছে প্রপোজাল, তারপর হচ্ছে স্টেক হোল্ডার্স, লাস্ট ওয়ান হচ্ছে ইফেক্টিভ প্রেজেন্টেশন। ঠিক আছে, এই চ্যাপ্টারটা পুরোটাই লাগবে, পুরোটাই লাগবে এটা। ঠিক আছে, আচ্ছা, এক একটা প্রশ্নের কিন্তু মার্কস এক এক রকম হবে, মার্কস দেখে আনসার করবেন, কোনটাতে কত মার্কস, ওইটা একটু খেয়াল রাখবেন, সবগুলো কিন্তু একই মার্কস হবে না। এই তো সিলেবাস তো অনেক কমে গেছে দেখছি, তেমন কিছুই তো নাই। স্যার চ্যাপ্টার 7 কি আপনার সিনারিও বন্ধ আছে নাকি হ্যাঁ? চ্যাপ্টার 7 কি সিনারিও বেসড কিছু হবে? কম সিনারিও সিনারিও বেসড মনে হয় না হবে, মানে সব ছোট সিনারিও থাকবে, ওই আপনার থার্ড কুইজের মতোই কোয়েশ্চেন হবে। ঠিক আছে, থার্ড কুইজ কালকে দিয়েছিলেন না, কি স্যার? থার্ড কুইজের মতোই হবে আর কি। স্যার চ্যাপ্টার 8 টাতে তাহলে কি হবে? টাইপস গুলো বাদ আর সব চ্যাপ্টার এসে তো সিভি, হাউ টু রাইট এ গুড সিভি, প্রসিজার অফ রাইটিং এ গুড সিভি, আর এলিমেন্টস। তারপরে আছে জব ইন্টারভিউ, বেসিক রুলস টু বিল্ড ইমপ্রেশন, তারপর হচ্ছে এ মডেল ইন্টারভিউ। এই তো, টাইপস গুলো লাগবে না আর কি। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আপনার স্যার বন্ধ আছে এটার আগে? স্যার একদিন বন্ধ। তাহলে আর কি, স্যার অনেক পড়া স্যার। কি বলে? আর এখানে তাহলে তো স্যার আমাদের অনেক কিছু লিখতে হবে না স্যার? এই যেমন সিভি লিখতে হবে, আবার স্যার বিজনেস করেসপন্ডেন্স, দেন বিজনেস প্রপোজাল। প্রপোজাল। হ্যাঁ, সিভি, বিজনেস প্রপোজাল, তারপরে কি আছে? স্যার করেসপন্ডেন্স থেকে কি কোনো রিপোর্ট আসার সম্ভাবনা আছে? স্যার বুধবার। হুম, এক্সাম শেষ হবে 30 তারিখ নাকি? জি স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স গুলো একটু দেন তাহলে। +1090